সালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট ভাই বোনেরা, যে যেভাবেই শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্ত থাকুন না কেন, সকলকে ক্যাপিটাল ইনসাইড বিডি এবং কলর লার্নিং হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কলর হোসেন। আজকে আমি এর আগে বাই, হোল্ড অ্যান্ড সেল স্ট্র্যাটেজি নিয়ে, যমুনা অয়েল নিয়ে কথা বলেছিলাম। তো অয়েল সেক্টরেরই এখানে আমরা ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে আহ, আজকে একটু পদ্মা ওয়েলটা নিয়ে আমি একটু কথা বলবো। দেন এরপরে ধারাবাহিকভাবে যারা আমরা বিশেষ করে টপ 10 গেইনার এবং টার্নওভার লিডারের মধ্যে যারা টপ 10-এর মধ্যে থাকতেছে, এরকম গ্রাজুয়ালি আমি একটা একটা করে আমি যতটুকু বুঝি আমি তার প্রেক্ষিতে আলোচনা করবো। সিদ্ধান্ত আপনাদের। আমি কিন্তু বলবো না যে আপনি এই কোম্পানিটা কিনেন বা এই স্টকটা কিনেন বা এটা সেল করেন, এটা আপনাদের সিদ্ধান্ত। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিব যে এটার আসলে কোনটার কি অবস্থা। আজকে চলুন আমি পদ্মা ওয়েল নিয়ে আজকে আলাপ করবো। পদ্মা ওয়েলের আমি এর আগে একটা নতুন ড্যাশবোর্ড লঞ্চ করেছি। সেখানে দেখেছেন যে ইপিএস এর লিডার ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার তিনটাতে যাদের জুন ক্লোজিং, সেখানে পদ্মা ওয়েল উপরের দিকে আছে ইপিএস, এবং তার পি রেশিও কিন্তু অনেক কম। এবং যদি আমরা দেখি তার গ্রোথ অনেক ভালো। আমরা তার চুলচেরা বিশ্লেষণ গুলো করবো। তো বাই দিস টাইম যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এবং আবারও বলে রাখি, ক্যাপিটাল ইনসাইড বিডির মধ্যে অনেক স্মার্ট টুলস আছে, ফ্রি টুলস, যেটা আপনি টাকা দিয়ে অনেক জায়গায় পাবেন না, এটা আমি বলতে পারি। এবং আমার অ্যানালিসিস গুলো যে একেবারে মডার্ন, আপনি এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। এবং যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জের অ্যাকচুয়াল ডাটার উপর ভিত্তি করে এগুলো তৈরি, কাজে আপনি আহ, এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। নিজের যুক্তি বুদ্ধি দিয়ে এখানে আপনাকে বিভিন্ন তথ্যগুলো সাজিয়ে দেওয়া আছে। কিন্তু আপনি কিভাবে মিক্সিং করবেন, ইনগ্রেডিয়েন্ট গুলো আপনার টেবিলে আছে, আপনি কিভাবে মিক্সিং করবেন এটা আপনার ব্যাপার। চলুন আমরা যাই, কথা না বাড়িয়ে আমরা দেখি পদ্মা ওয়েলের কি অবস্থা, আমরা একটু দেখে আসি। আমি এখানে এইটা হচ্ছে একটা অ্যানালাইজার ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছেন এখন। হ্যাঁ, এইটা অ্যানালাইজার ড্যাশবোর্ড। এটা অ্যাকচুয়ালি এটা আমি পাবলিকলি ওপেন করি নাই। এটা আসলে এইখানে সিলেক্ট করতে হয়, করে তারপরে ডেট রেঞ্জ দিয়ে অ্যানালাইজে ক্লিক করলেই এই ডাটাগুলো চলে আসে। কিন্তু এটা আমি পাবলিকলি অ্যাভেলেবল রাখি নাই, এটা এক্সক্লুসিভ টুলস, যেখানে এটা আমি রাখি নাই। এইখানে আমি জাস্ট জানুয়ারির 1 তারিখ থেকে, এই 2026 সালের 1 জানুয়ারি থেকে আজকে 15 তারিখ, এটা যদিও ডেটা আপনার আছে গত বৃহস্পতিবার পর্যন্ত, এখানে বাই ডিফল্ট আজকের ডিটেলস ছিল। এখানে যদি দেখি আমরা কারেন্ট প্রাইস, পদ্মা লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 198 টাকা 90 পয়সা। আমরা যদি পিরিয়ডের শুরু ধরি 1 জানুয়ারি থেকে, তাহলে 17.35% রিটার্ন আসছে। এই মানে যারা জানুয়ারিতে কিনেছে এবং এখন পর্যন্ত যারা ধরে রাখছে জানুয়ারি প্রাইসে, তারা এই 17% আয় করতে পেরেছে। 17.35। আমি এর আগে যমুনা ওয়েল দেখেছিলাম, এর চেয়ে কিন্তু এই পদ্মার রিটার্ন অনেক ভালো, পদ্মার return। এবং আমরা যদি দেখি এই হাইয়ের মধ্যে 205 টাকা 50 পয়সা উঠেছিল, এটা কিন্তু সাম্প্রতিক জুলাইয়ের 7 তারিখে। এবং পিরিয়ড লো 167 টাকা 30 পয়সা, এটা ছিল জানুয়ারি 26 তারিখে 2026। আমরা যমুনা ওয়েলের ক্ষেত্রে দেখছিলাম যে মোটামুটি জানুয়ারি মাসের দিকে দাম কম থাকে। পদ্মার আমরা দেখবো যে আসলে এর ট্রেন্ডটা কি। তো মার্কেট ক্যাপিটালাইজেশন এইটা এবং অ্যাভারেজ ভলিউম, অ্যানুয়ালাইজ ভোলাটিলিটি, এটা 15.68%। এটা একটা বোঝার বিষয়। অ্যানুয়ালাইজ ভোলাটিলিটি অর্থাৎ এটা উঠানামা করছে 15.68%। তো প্রাইস পারফরমেন্স এবং ট্রেডিং অ্যাক্টিভিটিটা আমরা যদি একটু দেখি, সেক্টর অর্থাৎ ফুয়েল সেক্টর, এই যে এই ফুয়েল সেক্টরের মধ্যে আমরা তুলনা করব, নিচে সেটা দেখবো। এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 20 দিনের, আর একটা মুভিং অ্যাভারেজ আছে 50 দিনের। সেই মুভিং অ্যাভারেজটা দেখেন কিভাবে তার মুভ করছে। এর সাম্প্রতিক কালে এসে এই শেয়ারের দামটা দেখেন
জানুয়ারির থেকে মোটামুটি কমই ছিল। এটা কোন সময়, হ্যাঁ, মে পর্যন্ত। মের পরে এসে টার্ন নিচে উপর দিকে, টার্ন নিচে উপর দিকে, এখন উপরে আর একটু বেড়ে আবার একটু কমছে, আমরা দেখতে পাচ্ছি। এখন এইখানে একটু যদি দেখি রিটার্ন ডিস্ট্রিবিউশনটা, জানুয়ারি থেকে দেখেন এদিকে এদিকে বেশি, খুব বেশি উঠানামা করে নাই, রিটার্ন কিন্তু মাইনাসে যায় না, পজিটিভে আছে সবসময়, অর্থাৎ তার বৃদ্ধি আছে, নিচের দিকে পড়ে নাই দাম জানুয়ারি থেকে। এবং এখন এসে এই পিরিয়ডে জুলাই আগস্টের দিকে এসে অনেক বেড়ে গেছে রিটার্নটা। এবং ট্রেডিং ভলিউমও দেখেন, ভলিউম জানুয়ারি এই এই পিরিয়ডের ফেব্রুয়ারির দিকে অনেক বেশি ছিল, দেন একটু কমেছিল, আবার দেখেন এখন এইদিকে বেশ লেনদেন হচ্ছে। এখন এদিকে আবার শেষের দিকে এসে অক্টোবরে, সরি আগস্টের বেশি একটু কম আছে। তো আমরা এখানে দেখছি প্রাইস পারফরমেন্স, দি স্টক ডেলিভার্ড এ স্ট্রং পজিটিভ রিটার্ন ডিউরিং দ্য সিলেক্টেড পিরিয়ড ইন্ডিকেটিং সাবস্টেন্সিয়াল প্রাইস অ্যাপ্রিসিয়েশন। অর্থাৎ এটা দেখা যাচ্ছে বই জানুয়ারি থেকে প্রাইস বেড়েছে এবং এটা ধীরে ধীরে এটা বেড়েছে আর কি। Risk profile, the observed volatility is comparatively moderate, indicating relatively controlled price fluctuation. অর্থাৎ এটা খুব বেশি ভোলাটাইল নয়। Relative performance, the stock delivered a strong positive return while the sector declined, demonstrating exceptional relative strength and dependency. আমরা যদি নিচের দিকে একটু দেখি, ফুয়েল পাওয়ার সেক্টরের কোম্পানি রিটার্ন, অর্থাৎ এই যারা পদ্মা অয়েল কিনেছিল জানুয়ারিতে এই পর্যন্ত যারা রেখেছে, তাহলে তারা গেন করতে পারছে, রিটার্ন আর্ন করতে পারছে 17.35%। সেক্টর রিটার্ন কিন্তু পজিটিভ না, নেগেটিভ 14.73, অর্থাৎ এভারেজে এই সেক্টরের পারফরমেন্স কিন্তু ভালো না, 14.73% ফুয়েল সেক্টরের। কিন্তু পদ্মা অয়েল ভালো করছে এই পিরিয়ডের মধ্যে, এই জানুয়ারি থেকে এর মধ্যে 17.35% প্লাস। তাহলে বলছে রিলেটিভ স্ট্রেংথ, এটা -1.818 বলতে বোঝাচ্ছে যে এইটার সে সেক্টর গেছে মাইনাস কিন্তু ও আছে প্লাসে, তার মানে এটা হলো আউট পারফরমার, অর্থাৎ সেক্টরের চেয়ে ভালো পারফরমেন্স সে করছে। আমরা যদি একটু দেখি নিচের দিকে, সেক্টর অ্যাভারেজ রিটার্ন এই লাল কালারটা আমরা দেখতেছি যে নিচের দিকে, এখন সেক্টর এসে বাড়ছে উপরের দিকে, কিন্তু এই পদ্মা দেখেন, পদ্মা সবসময় এই লাল কালারের উপরে ছিল, অর্থাৎ সেক্টরের চেয়ে সে তার পারফরমেন্স ভালো। এখনো সেক্টর এসে নিচের দিকে আছে, পদ্মা উপরের দিকে আছে, অর্থাৎ সেক্টরের চেয়ে তার পারফরমেন্স আমরা ভালো। এবার দেখি জেনারেল ইন্ডেক্সের সাথে পদ্মার কি অবস্থা। জেনারেল ইন্ডেক্সের সাথে স্টক রিটার্ন 17.55% বা 35%, এটার ক্যালকুলেশন এখানে একটু ওই ডিসিমাল ফ্র্যাকশনের কারণে দুই পদে দুই রকম আসছে, এটা ঠিক করবো পরে আমি। ওইখানে আসলে 17.35, সেটা আমি আগে দেখা করছে, এই যে 17.35, বাট এখানে আসছে 17.55। এটা হলো আসলে ডিসিমেলের কারণে, রাউন্ডিং এর জন্য এটা সমস্যা। ওভারঅল 17 কাছাকাছি আছে আমরা। তো ডিএসসি ইন্ডেক্সের রিটার্ন, অর্থাৎ ইন্ডেক্স কিন্তু এই পিরিয়ডে বেড়েছে ভালো, 19.82%। জানুয়ারি থেকে এই অক্টোবর আগস্ট পর্যন্ত, 14 তারিখ 13 তারিখ পর্যন্ত ইন্ডেক্স কিন্তু বেড়েছে 19.82%। আর পদ্মা বেড়েছে 17.55%। স্টক ভোলাটিলিটি যদি দেখি আমরা 15.63% পদ্মার ভোলাটিলিটি, আর ইন্ডেক্সের ভোলাটিলিটি 16.18। তার মানে কি, ইন্ডেক্স যত ওঠানামা করছে তার চেয়ে পদ্মার ওঠানামা কম। এই ভোলাটিলিটি কম মানে প্রাইসটা স্টেবল, বেশি ওঠানামা করে নাই। তো শেয়ার মার্কেটে কিন্তু দুই শ্রেণী থাকে, একটা চায় যে বেশি ওঠানামা করুক, যারা রেগুলার ট্রেড করে, হেজিং করে, তাদের ইয়ে হলো যে যত বেশি, বা অপশন যারা ক্রয় করে, যে যত বেশি ভোলাটিলিটি হবে তত তারা গেইন করতে পারবে, বাই সেলটা বেশি হবে, তাদের প্রফিটটা বেশি হবে। কিন্তু যারা একটু রিস্ক অ্যাভার্সার, যারা একটু রিটেল ইনভেস্টর অনেকে আছে যে আমি একটু স্টেবল শেয়ারে রাখতে চাই যেটাতে উঠানামা কম, সেই ক্ষেত্রে এটা ইন্ডেক্সের চেয়ে তার এই পদ্মার ভোলাটিলিটি কম, তার মানে উঠানামা ফ্লাকচুয়েশন কম। কোরিলেশন দেখছি আমরা 56.25%, অর্থাৎ ইন্ডেক্সের সাথে সম্পর্ক, ইন্ডেক্সে বাড়লে এটা 56.25% টাইমই আছে, যেটা ইন্ডেক্স বাড়লে পদ্মাও বাড়ছে। উইন রেট 53.10%, আর ইন্ডেক্সের উইন রেট হচ্ছে 57.93, কারণ যেহেতু ইন্ডেক্স বেশি বেড়েছে,
ইন্ডেক্সের রিটার্ন বেশি, এই জন্য এখানে উইনিং রেটটা ইন্ডেক্সের বেশি। টোটাল ট্রেডিং ডেজ এই কয়দিনের মধ্যে, জানুয়ারি থেকে 145 দিন। আমরা যদি একটু রিটার্ন গ্রাফটা দেখি, তাহলে পদ্মা রিটার্নটা এই যে ব্লু কালার আর হচ্ছে রেড কালার ডিএস এর ইন্ডেক্স, তো আমরা দেখতেছি যে মোটামুটি জেনারেল ইন্ডেক্সের সাথেই সে কিন্তু ওঠানামা করছে। কিছু কিছু সময় ইন্ডেক্সের চেয়ে বেশি উপরে গেছে, কিছু কিছু সময় কম গেছে, কিন্তু ওভারঅল দেখেন ইন্ডেক্সের প্যাটার্নের মতোই আছে। এখানে বেশি ফল করছে এই জায়গায়, যে এখানে আবার বাড়ছে বেশি মার্চের দিকে, যে এই ছিল অবস্থা। এখন আমরা যদি একটু দেখি যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স যদি দেখি, একটু ইপিএস দেখি। ইপিএসটা এইখানে 21 সাল দেখেন, 21-22 কাছাকাছি ছিল, 23-এ যা বেড়েছে, 24-এ আরো বেড়েছে, 25-এ আরো বেড়েছে। এবং ডিভিডেন্ড যদি দেখি, স্টক ডিভিডেন্ড দেয় নাই, সব এগুলো ক্যাশ ডিভিডেন্ড। 21-22 মোটামুটি যেহেতু তাদের ইপিএস কাছাকাছি ছিল, দেখেন তাদের ডিভিডেন্ড দেওয়ার রেশিও কাছাকাছি ছিল। আমি বারবার বলছি যে অন্তর্বর্তীকালীন ইন্ডিকেটর ইপিএস কেমন, এটার উপরে কিন্তু আপনার ডিভিডেন্ডের প্রত্যাশা আপনি নির্ভর করতে পারেন। আপনি যদি দেখেন এখানে ফিজিক্যালি যখন আয় বেড়েছে, লাস্ট 25 সালে আয় বেশি, ডিভিডেন্ড দিয়েছে দেখেন 160%, তার আগের বছর ছিল 140%। আর ইপিএস ছিল তখন প্রায় 60-এর কাছাকাছি, 57 পয়েন্ট সামথিং। আমরা নিচে টেবিল আছে, একটু দেখি টেবিলটা, তাহলে বুঝতে পারবো। ইপিএস দেখেন, আমরা যদি দেখি 25 সালের ইপিএস 57.30, 24 সালের ইপিএস 41.59, 23-এর 35.38, 22-এর 24.47, 21-এ 23.27। এবং ডিভিডেন্ড দেখেন, 21-এ দিচ্ছে 125%, 22-এ 125%, কারণ দুইটাই আর্নিং কিন্তু সমান সমান ইপিএস। 23-এ এসে ইপিএস বাড়ছে, ডিভিডেন্ডও বেশি দিচ্ছে 135%, 24-এ অ্যাকচুয়ালি আরো বাড়ছে, এখানে 140% দিচ্ছে, তারপর 160%। আমরা একটু দেখি লাস্ট অডিটেড পি যদি ধরি ইপিএস, তাহলে পি রেশিও 3.19, লেটেস্ট এনএবি 274 টাকা 86 পয়সা, এবং ক্যাশ ডিভিডেন্ড লেটেস্ট দিয়েছে 160%, স্টক ডিভিডেন্ড দেয় নাই। কিছু কি ম্যাট্রিক্স যদি আমরা দেখি, হাফ ইয়ারলি গ্রোথ 90.40%, 9 মান্থ গ্রোথ 44.14%, 5 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট গ্রোথ 0.21, 5 ইয়ার্স অ্যাভারেজ ইপিএস 36.44, 5 ইয়ার্স অ্যাভারেজ পি রেশিও 6.22, অর্থাৎ পি রেশিও সবসময় অ্যাভারেজ এটার কম। 5 ইয়ার্স অ্যাভারেজ এনএবি 211.73, প্রাইস এনএবি রেশিও 0.72, 5 ইয়ার্স অ্যাভারেজ ক্যাশ ডিভিডেন্ড 137%, 5 ইয়ার্স অ্যাভারেজ স্টক ডিভিডেন্ড দেয় নাই, 5 ইয়ার্স অ্যাভারেজ ডিভিডেন্ড ডিল 6.93। অর্থাৎ যারা এই ডিভিডেন্ড এর আগদে শেয়ার কিনেছে, তারা 6.93 গেন করেছে আর কি, পার্সেন্টেজ হাই করতে পেরেছে, অর্থাৎ ডিভিডেন্ড ডিল 6.93। একটু যদি এবার দেখি স্টক হোল্ডিং মুভমেন্ট, যেটা আমি বলেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর, কিন্তু আপনি সহজে অন্য জায়গায় ট্র্যাক করতে পারবেন। আমার এখানে সেই সিস্টেম আছে, আপনি দেখতে পারবেন সেখানে, আমি এখানে দেখাচ্ছি। এইখানে যদি দেখি স্পন্সর ডিরেক্টর, এইটার অল্প একটু আছে 2.06%, এইটা খুব একটা ওঠানামা নাই, সেম ফিগার। গভর্নমেন্ট এটা 50.35%। আপনার ইনস্টিটিউটটা দেখেন, এইটাই হচ্ছে মেন দেখার বিষয়। 30/6/2025 সালে ছিল 31%, 30/6/26 ছিল 31.49%, 1.58 বেড়েছে। আর 31 জুলাই এসে বাড়লো দেখেন 32.44, অর্থাৎ 3.97 বেড়েছে, অর্থাৎ গ্রাজুয়াল এটা বাড়ছে, ইনস্টিটিউশন গুলো কিনছে। ফরেন হোল্ডিং এটা কমছে 0.02 থেকে 0.06 থেকে 0.2, পরে এসে আর কমে নাই। পাবলিকের পোর্শনও কমছে, যেহেতু এদিকে বাড়ছে হচ্ছে ইনস্টিটিউশন। এখন লেটেস্ট ইন্টেরিয়াম আমরা যদি দেখি, যেটার উপরে যে কথাটার উপরে আমি সবসময় জোর দিই, যে এই লেটেস্ট ইন্টেরিয়ামটার উপর নির্ভর করে যে সে কেমন ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা এই কোম্পানির আছে। তা আমরা যদি দেখি M9-এ ইপিএস হয়েছে 44 টাকা 2 পয়সা, এবং পি রেশিও আপনার যদি এটাকে অ্যানালাইজ করেন 3.39, অনেক কম পি রেশিও, অর্থাৎ এই শেয়ার আপনার, আপনি বলতে পারেন এটা অনেকটা আন্ডার ভ্যালুড এর মতো অন্যান্য শেয়ারের তুলনায়,
অর্থাৎ পি রেশিও মানে ওভার ভ্যালুড, যখন হাই হবে পি রেশিও, আর পি রেশিও লোয়ার মানে বুঝতে পারবে যে এটা ভ্যালু অপরচুনিটি আছে। Q3 শুধু Q3 যদি আমরা ধরি 13.46 করছে, Q2 তে করছে 14.50, আর Q1 করেছে হলো 16.04। তাহলে এইখানে হাফ ইয়ারলিতে 30.54 হলো, আর 9 মান্থে এসে 44.02। এবং পি রেশিও দেখেন সবসময় 3-এর কাছাকাছি, 3.39 এখন বর্তমান প্রাইস অনুযায়ী, এটা গতকালের প্রাইস অনুযায়ী। এবার একটা ইন্টারেস্টিং, এর আগে আমি যেটা যমুনা ওয়েলে দেখেছিলাম সে সেম গ্রাফ 4 বছরের, আমরা যদি একটু প্রাইস হিস্ট্রিটা দেখি কোন সময় একটু কম, আমরা গ্রাফ দেখে দেখতেছি যে জানুয়ারি মাসের দিকেও এটা কমে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই পিরিয়ডের মধ্যে দেখেন গ্রাফটা, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ডাউন, এটা মোটামুটি জুন জুন পর্যন্ত একটু ডাউনের মধ্যে থাকে। এরপরে জুলাই আগস্টে সেপ্টেম্বরে যে বাড়ে, এটা ট্রেন্ডটা আমরা একটু গ্রাফ দেখলে বুঝতে পারছি। এবং এখানে সেটা এখানে ওই টেবিলটা ইয়ার সামারি হিসেবে এখানে দেখেছি আমি। দেখেন 22 সালের ডাটাটা, এটা আসলে পুরো 22 সালের ডাটা নাই, আমি বলি এটা নভেম্বর থেকে আছে, যে কারণে এটা শুধু নভেম্বরই দেখাচ্ছে যে এটাই হচ্ছে লো এবং এটাই হাই। নভেম্বর ডিসেম্বরে প্রাইস খুব একটা, মানে ডিসেম্বরে 209.39 এটা ছিল হাইয়েস্ট, আর নভেম্বরে লোয়েস্ট ছিল 209.24, কারণ তার আগের ডাটা এখানে নাই। আচ্ছা, কিন্তু দেখেন 23 সালে জানুয়ারিতে কম, 24শে জুনে কম, কিন্তু জানুয়ারি থেকে কিন্তু ডাউন টার্ন, 25শে ডিসেম্বরে কম, 26শে জানুয়ারিতে কম। তার মানে আমরা বুঝতে পারছি জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি, তার মানে এই জানুয়ারির কাছাকাছি এই পদ্মা ওয়েলের দাম মোটামুটি বিগত বছরগুলোতে কম গেছে। আগামী বছরে যে কি হবে সেটা কিন্তু বলা যাবে না, বিগত পাস্ট তো পাস্ট, কিন্তু আমরা এটা ট্রেন্ড গুলো দেখছি, এখানে দেখে একটা আইডিয়া নিতে পারছি যে আসলে কি হয়েছে। তাহলে 24 সালে 184 টাকা ছিল মিনিমাম প্রাইস, এবং ম্যাক্সিমাম ছিল 205 টাকা 92 পয়সা, 52 পয়সা। 25 সালে 2025-এ 170 টাকা 76 পয়সা ছিল ডিসেম্বরের লো প্রাইস, এবং মান্থ এন্ডে ছিল 168 টাকা 20 পয়সা। এটা লো, অ্যাভারেজ লো, আর মান্থ এন্ডে ছিল 168 টাকা 20 পয়সা। এবং আগস্টে ছিল 202 টাকা মান্থ এন্ডে, আর অ্যাভারেজে 200 টাকা 50 পয়সা। এবং 2026 সালে এসে জানুয়ারিতে দেখেন 169 টাকা 25 পয়সা, কাছাকাছি দাম। 171 টাকা 70 পয়সা হচ্ছে মান্থ ইন প্রাইস। আবার জুলাই এসে কাছাকাছি দাম 202 টাকা এখন। আর কত, মানে 2026 সালে। তাহলে আমরা নিচের দিকে আরেকটু আছি, তাহলে রিস্ক এবং ভোলাটিলিটি যদি দেখি, আমরা ভোলাটিলিটি দেখলাম 15.68, এবং ভ্যার হচ্ছে 1.19% মাইনাস। এটার অর্থ হলো যে নর্মাল ডেতে যদি প্রাইস ইন্ডেক্স ফল করে, অর্থাৎ কোনো মার্কেট খারাপ যায়, তাহলে পদ্মা যাদের কাছে আছে সর্বোচ্চ 1.19% পর্যন্ত লস হওয়ার সম্ভাবনা, 1.19। আর সিভার হচ্ছে 1.89। অর্থাৎ মার্কেটে যদি বড় ধরনের কোনো কিছু ডিজাস্টার চলে আসে, এরপরেও খুব বেশি লস হবে না, যারা পদ্মা কিনে রাখছে তাদের কত হতে পারে, 1.89%। এটা হলো হিস্টোরিক্যাল ভ্যাল, অর্থাৎ অতীতে দেখা গেছে এইটা, ভবিষ্যতে যে হবে তা না, কিন্তু দেখা গেছে এটা ব্যাক টেস্টিং করে এই রেজাল্ট গুলো মোটামুটি এটা অ্যাকুরেট। ম্যাক্সিমাম ড্রডাউন, অর্থাৎ ম্যাক্সিমাম এটা নেগেটিভ শক গেছে 5.87%, খুব বেশি কিন্তু কমে নাই কখন। শার্প রেশিও 1.76, শার্প রেশিও যত বেশি তত কিন্তু তার ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা বেশি, তার আয় বেশি। তাহলে 1.76 এটা পজিটিভ। এবং আমরা যদি ডেইলি রিটার্ন গ্রাফটা দেখি, বেশিরভাগ সময় কিন্তু উপরের দিকে, মাঝে মধ্যে নিচে নামছে। এবং এখানে ডিটেল প্রাইসটা দেওয়া আছে, যে 13 ওয়াটে তার হাই লো কত ছিল, 12 ওয়াটে কত কি ছিল, 11 ওয়াট 10 ওয়াট, এটা ডিটেলস প্রাইস চার্ট। এখানে কোম্পানি ইনফরমেশন গুলো আমরা যদি দেখি, সেক্টর ফুয়েল পাওয়ার, এবং এটা এ ক্যাটাগরির শেয়ার, অথরাইজ ক্যাপিটাল আছে 1000, পেড আপ ক্যাপিটাল 982.33, আউটস্ট্যান্ডিং শেয়ার 98 কত 9,82,32,750।
মার্কেট ক্যাপিটালাইজেশন দেওয়া আছে এখানে, এবং লাস্ট এজিএম ডেট গেছে 3/1/26। ফাইন্যান্সিয়াল ইয়ার গেছে 2025। আচ্ছা, 2025 সালে ডিভিডেন্ডের এটা গেছে, কাজেই এটা এখন ডিউ হচ্ছে 2026 সাল। এটাও আশা করা যায় সামনে ডিক্লারেশন দিবে। তো এই ছিল আলোচনা। তাহলে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা একটু দেখলাম, দেখে যেটা বুঝলাম যে পদ্মা ওয়েল মোটামুটি মার্কেটের যে কাছাকাছি ইন্ডেক্সের সাথে ভালো করেছে, এবং এটা রিস্ক কম, তুলনামূলক রিস্ক কম। এই ছিল আলোচনা। আমরা যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আবারও বলি অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই তারা আশা করি করবেন, নতুন নতুন ভিডিওগুলো আপডেট করার জন্য, পাওয়ার জন্য। আমি এরপরে যারা সায়েম টেক্সট অনেক হট শেয়ার কিছুদিন হলো দেখছি, সায়েম টেক্সটের উপরে আমি আগামী দিনে আলোচনা করব। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।